আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার ব্যবহার রাজু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং প্রত্যেককে জানাই রমজানুল মোবারক। আজ আমাদের ২২ নম্বর এপিসোড। আর এপিসোডে রেখেছি আমরা গ্রামের বিলের সত্য ভয়ঙ্কর দুটি ঘটনা। তো চলুন কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি পাঠিয়েছেন খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা থেকে পলাশ ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি পলাশ। আমি তৃতীয় বর্ষের ছাত্র। তো আমাদের কলেজ বন্ধ থাকায় আমি কিছুদিনের জন্য গ্রামে চলে যাই এবং গ্রামে গিয়ে আমার এলাকার যে বন্ধুগুলো ছিল তাদেরকে একদিন জানাই যে যেহেতু শীতের রাত, তো বিলের পানি অনেকটা কমে গেছে, তো এই সিজনে যে প্রচুর মাছ পাওয়া যায়, চল সবাই মিলে একদিন মাছ ধরতে যাই। তো যেই বলা সেই কাজ, সর্ব বন্ধুরা রাজি হয়ে যায়। তো একদিন দিন নির্ধারণ করা হয়, সেদিন রাতে আমরা 8টার পরে মাছ ধরার জন্য বের হই। তো যখন মাছ ধরতে যাই তখন আমি রুকন, সেজান আর মনির, এই 4জন মিলে মাছ ধরতে যাই। মনিরের কাছে জাল দেওয়া হয়, সেজানের কাছে টেটা এবং মাছ ধরতে যত সরঞ্জাম প্রয়োজন সবগুলা নিয়ে আমাদের গ্রামের থেকে 2.5 কিলোমিটার দূরে ডাকবের খাল নামে একটি খালে যাই মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে দেখি অনেক লোকই সেখানে মাছ ধরছে। তো আমরা তখন একটু চিন্তা ভাবনা করি যে আমরা তো 4জন এসেছি, কম মাছ দিয়ে তো আমাদের হবে না, কমপক্ষে 4-5 কেজি মাছের প্রয়োজন আমাদের 4জনের। তো সেই খালের অন্য প্রান্তে মাছ বা জেলের সংখ্যা খুব কম, তো সেই দিকে যদি আমরা যাই তাহলে হয়তো ভালো মাছ ধরবো। তো আমরা খাল পার হয়ে চলে যাই সেই নিরিবিলি এলাকার দিকে, যেদিকে কেউ মাছ ধরে না। সেদিকে গিয়ে দিকে আসলে নিরিবিলি জায়গা, সেখানে কেউ নেই, এতে আমরা অনেক আনন্দিত হই। তো তারপর আমরা মাছ ধরার সরঞ্জাম বের করি এবং জাল দিয়ে সেই খালের ভিতর মাছ ধরা শুরু করি। তো কিছুক্ষণের মধ্যে মোটামুটি ভালোই মাছ পেয়ে যাই। তো মাছ ধরতে ধরতে সামনের দিকে এগিয়ে চলি। এগিয়ে সামনে দেখতে পারি যে ছোট একটা জঙ্গল, আর সেখানেও মোটামুটি ভালোই মাছ দেখে বোঝা যাচ্ছে পানিতে লাফালাফি করছে। তো আমরা সেই জঙ্গলের দিকে এগিয়ে যাই মাছ ধরতে ধরতে। এর মধ্যে আমার বন্ধু সেজন্যের প্রাকৃতিক ডাকে সাড়া আসে। তখন সে বলে যে আমি একটু জঙ্গলে যাচ্ছি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, তোরা এখানেই থাকিস, অন্য কোথাও আবার মাছ ধরার জন্য চলে যাস না। 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, এমন করে আধা ঘন্টার মতো হয়ে যায়, সেজান আর আসে না। তখন আমরা একটু ডাকাডাকি করি, সেজান সেজান বলে, কিন্তু কোনো সারা শব্দ নেই। ও কিছুক্ষণ পর সেজান আসে। আমরা তখন বলি কি রে এত সময় লাগে? তখন সেজান বলে আরে এই জঙ্গলের ভিতরে একটা পুকুরে দেখলাম প্রচুর মাছ লাফালাফি করছে, চল সেখানে গিয়ে মাছ ধরি। তখন আমি বলি না, এমনি তো অনেক মাছ পেয়েছি, আজ আর সেখানে যাব না, অন্য একদিন যাব। কিন্তু সে যার না শুরবান্দা, সে যাবেই। তো তার কথা মতো আমরাও সেখানে যাই, গিয়ে দেখি আসলেই একটা পুকুর জঙ্গলের ভিতর এবং অনেক মাছ লাফালাফি করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যে মাছ রাখার থলে নিয়ে গেছিলাম, সে মাছ দিয়ে থলেটি ভরে যায়। তখন আমি বলি যে থলে তো ভরে গেছে, এবার চলে যাই। তো আমরা ফিরে আসতেছি, মানে সেই পুকুর থেকে সেই জঙ্গল দিয়ে খালের দিকে আসবো। সেই মাছের থলেটা রুকনকে দিই, আর মনির আর রুকন একদিকে দিয়ে যাচ্ছে, আমি আর সেজান। কিন্তু সেজান দেখি চুপচাপ, তেমন কোনো কথা বলছে না। তখন রুকন হঠাৎ করে বলে এই মাছের থলেটা তো অনেক পাতলা পাতলা লাগছে, থলের সব মাছ কি পড়ে গেল নাকি? রুকন থলের দিকে লাইট জ্বালানো, সেই থলের ভিতর টর্চ লাইট নিয়ে গেছিলাম, টর্চ লাইট ধরে ধরার পর একটা চিৎকার করে ওঠে। তখন আমি বলি কি হয়েছে রুকন? তখন রুকন বললে যে থলের ভিতরে তো কোনো মাছ নেই, এই থলের নিচে 2-1টা ছোট মাছ পড়ে আছে এবং থলেটি হচ্ছে মানুষের খুলি হাড়গোড় দিয়ে ভরা। এটা বলে এরকম অজ্ঞান হয়ে যায়। তারপর আমি আর মনি সেই থলের ভিতর লাইট দিয়ে দেখি, নাই তেমন মাছ নেই, কিন্তু ওই রুকন যে বলেছিল যে থলের ভিতর মানুষের খুলি হাড়গোড় দিয়ে ভরা, এগুলো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু সেই জঙ্গল, মানে সেই পুকুর, যে পুকুরের দিকে আমরা মাছ ধরছিলাম, সেইখান থেকে ভয়ঙ্কর একটা আর্তনাদ ভেসে আসছে। মনে হচ্ছে যে কেউ আর্তনাদ করতে করতে আমাদের দিকেই আসছে। তখন তো আমরা ভয় পেয়ে যাই, আমি বুঝে যাই যে আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তখন তাড়াতাড়ি এই রুকনের থলেটা মনিরের হাত থেকে টেটাটা নিয়ে সেজানকে দেওয়ার জন্য সেজানের দিকে বাড়িয়ে দিয়ে দেখি সেজান নেই। তখন তো আমরা আরো ভয় পেয়ে যাই, হঠাৎ করে সেজান কোথায় চলে গেল। এদিক দিয়ে রুকন অজ্ঞান হয়ে গেছে। তখন মনির বলে আছে রুকনকে আমি কাঁধে নেই, তুই এইগুলা নিয়ে আয়, সেজান হয়তো সামনে চলে গেছে ভয় পেয়ে। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখি সেজান দাঁড়িয়ে আছে সামনে। তখন সেজানকে বলি কি রে সেজান, তুই ভয় পেয়ে দৌড়ে চলে আসছিস নাকি তুই আমাদের সাথে মজা করছিস? তখন সেজান কিছু বলে না। জঙ্গল থেকে বেরিয়ে যখন খালের দিকে এসেছি, মানে জঙ্গল থেকে সেই যে আর্তনাদ তারও ক্রমশ বেড়েই চলেছে, আর আমাদের ভয়ের মাত্রা বেড়ে চলেছে, কারণ আমরা তো গেছি নিরিবিলি জায়গায়, সেখানে মানুষজন বা কোনো জেলে নেই বললেই চলে। যারা মাছ ধরছে তারা হচ্ছে খালের ওই পারে, যা আমাদের থেকে আরো 10-15 মিনিটের পথ। রুকনকে কাঁধে নিয়ে আমি আর মনির কাঁধে নেই, আর সেজানকে সেই মাছ ধরার সরঞ্জামগুলো দেই।
দিয়ে সেই নদী পার হতে থাকি। নদীর যখন কোমর পানিতে এসেছি তখন মনে হচ্ছে সেই জঙ্গল প্রচুর বাতাস বইছে, জঙ্গলে মানে প্রচুর ঘূর্ণিঝড় হচ্ছে, মনে হচ্ছে যে কোনো দানব সেই জঙ্গল তছনছ করে ফেলছে এবং আমাদের দিকে ধেয়ে আসছে। তা দেখে তো আমাদের আত্মা ফিরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো রোকনকে আবার কাঁধে তুলে যখন খাল পার হবো আবার দেখি সেজান নেই। আবার সেজান বলে অনেকক্ষণ চিৎকার করতে থাকি। সেজান না থাকায় মনির বলে, আচ্ছা ওর কথা বাদ দে, হয়তো আবার সামনে চলে গেছে, তাড়াতাড়ি রোকনকে নিয়ে খাল পার হয়ে দেখি তো সেজান দাঁড়িয়ে আছে খালের ওই পারে। তখন তো আমার মেজাজ খুব চড়া হয়ে যায়। তখন আমি সেজানকে বলি, কিছু সেজান তুই কেন আমাদের সাথে মজা করছিস? তখন সেজান বলে, আগে বল যে তোরা কোথায় ছিলি। আমি বললাম আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, তোরা এখান থেকে কোথাও চলে যাস না। কিন্তু আমি তোকে এসে দেখি তোরা নেই। তারপর আমি ভাবি হয়ে তোরা মাছ ধরে চলে গেছিস, তাই খাল পার হয়ে এই দিকে এসে পড়েছি। তারপর দেখি তোরা আসছিস। আর রোকনের কি হয়েছে, রোকন অজ্ঞান গেল। তখন তো আমি তো আরো ভয় পেয়ে যাই যে এতক্ষণ যে সেজানের আমাদের সাথে ছিল, তাহলে এটা কোন সেজান ছিল? আর যদি এটা সেজান না হয় তাহলে ওটা কি ছিল? তখন সেজানকে বলি যে এই একটু ভয় পেয়ে এরকম অজ্ঞান হয়ে গেছে, চল আমরা তাড়াতাড়ি যেদিকে মানুষ আসে সেদিকে যেতে শুরু করি। তো খাল পার হয়ে যখন সেই জনগণের দিকে যাত্রা শুরু করছি, হঠাৎ করেই কালো একটা অবয়ব বিশাল বড় দানবের মতো মনে হচ্ছে আমাদের দিকেই ধাওয়া করেছে। সেই করুণ আর্তনাদ করতে করতে আমাদের দিকেই চলে এসেছে। তখন সেজান বলে যে বন্ধু পালা, এই যেভাবে আসছে হয়তো আমাদের আজকে শেষ করে ফেলবে। এই কথা বলে সেজান এদিক বেদিক দৌড়াতে শুরু করে। তখন মনির আর আমি তো রোকনকে নিয়ে তেমন দৌড়াতে পারছি না। তখন মনির বলে, আচ্ছা রোকনকে এখানে রাখি, আমাদের জীবনের মায়া করি, তাহলে আমাদের এখন পালাতে হবে, আর কোনো পথ নেই। তো তখন আমরা রোকনকে সেখানে একটি গাছের এখানে হেলান দিয়ে রাখি এবং আমরা দিক বিদিক দৌড়াতে শুরু করি। দৌড়াতে আমি কোন দিকে চলে গেছি আমার তেমন মনে নেই। তো যখন এদিক সেদিক দৌড়াচ্ছিলাম, দৌড়াতে সামনে দেখি ক্ষীণ একটি আলো। আমি ভাবলাম হয়তো সামনে কোনো বসতি আছে বা কেউ মাছ ধরছে হারিকেন জ্বালিয়ে, এরকম একটি টিপটিপ আলো আসছে। তো আমি সেদিকে দৌড়াতে থাকি। দৌড়াতে যখন আরেকটু কাছে যাই তখন আগুন আরো বড় হতে থাকে এবং সামনে যেতে দেখি আমি একটি শ্মশানে এসে পড়েছি এবং একটি লাশ চিতায় পোড়ানো হচ্ছে। তা দেখে তো আমি থমকে যাই। আমি ভাবছি হয়তো আশেপাশে কেউ আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করে এই পুরনো যে লাশটি পুরানো হচ্ছিল সেই লাশটি উঠে বসে, হাত পড়া শরীর, মাংস মোচা গন্ধ। সে উঠে দাঁড়িয়ে যায়। আমি উল্টো দিকে দৌড় দিতে যাবো, কিন্তু মনে হচ্ছে আমার সারা শরীর অবশ হয়ে গেছে আর কেউ হয়তো আমার পাটা ধরে রেখেছে। আমি একটু নড়তে পারছি না এবং আমার চোখের পলক পাপড়ি যে ফেলাবো সেটাও পারছি না। অপলক দৃষ্টিতে সেই লাশের দিকে, আগুনে ঝলসে যাওয়া অর্ধ গলিত লাশের দিকে তাকিয়ে আছি এবং সেই অর্ধ গলিত লাশটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসার পর আমার গলায় চাপ দিয়ে আমাকে তুলে ফেলে। তারপর আমার কিছু মনে নেই। তো আমার যখন জ্ঞান আসে তখন আমি একটি রুমের ভিতর খাটে শুয়ে থাকা অবস্থায় আমাকে আবিষ্কার করি এবং পাশে একটি লোক বসে আছে। সেই লোকটিকে আমি চিনি না। তারপর সেই লোকটি চলে যায় এবং আমার মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন পরিবারের ব্যক্তিবর্গ সকলে আসে এবং এসে আমাকে দেখে যায়। আমি তেমন কথা বলতে পারতেছিলাম না। তখন আমার মা বলে, এখন তোমার শরীর কেমন? আমি বলি, মা এখন মোটামুটি আমার শরীর ভালো, কিন্তু শরীরে অনেক ব্যথা রয়েছে। তো আমার আবার সেই অতীতের সকল কথা মনে পড়ে এবং আমি বিছানা থেকে উঠে একটু হাঁটার জন্য রুম থেকে বের হয়ে দেখি যে আমার বাড়িতে আমি আছি, কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা যে পরিবেশ ছিল সেই পরিবেশ নেই, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তখন আমি মাকে বলি যে মা, এক রাতের ভিতর বা এক দিনের ভিতর কিভাবে এত কিছু পরিষ্কার হলো? তখন মা আমাকে যা বললাম তো শুনে আটকে উঠি। আর মা বললে যে তুমি দিন মাছ ধরতে যাওয়ার পর দিন সকালবেলা এলাকার গ্রামবাসী মিলে তারা ধরাধরি করে তোমাকে বাড়িতে আনে এবং 2 মাস আজ তোমার জ্ঞান ফিরেছে। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ি যে 2 মাস আমি এভাবে অচেতন অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হলো এক রাত। আমি আমার বন্ধুদের কথা মাকে জিজ্ঞেস করি। মা বলে যে আমি তোমার বন্ধুদের কথা তেমন জানি না, তুমি যদি সুস্থ তুমি যদি সম্ভব হয় তুমি গিয়ে একটু খোঁজ নিয়ে আসো। মুনিরের বাসায় চলে যাই। গিয়ে দেখি মুনির তার বাড়ির সামনে বসে আছে। মুনির আমাকে দেখে কেঁদে ফেললে আমাকে জড়িয়ে ধরেছে, বন্ধু তুই এসেছিস? তখন আমি মুনিরকে বলি যে আচ্ছা সেদিন কি হয়েছিল আমাদের সাথে, আমি নাকি 2 মাস ধরে অচেতন। তখন মুনির বলে যে হ্যাঁ, যখন আমরা এদিক সেদিক দৌড়াচ্ছিলাম তখন তুই আমাদের সামনে ছিলি। সামনে থেকে হঠাৎ করে তুই বাম দিকে চলে যাস আর আমি সেই জনবহুল এলাকায় গিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে
তুই যেদিকে গেছিস সেই শ্মশানের দিকে যাই। শ্মশানে গিয়ে দেখতে পারি তুই দূর থেকে হাওয়ায় ভাসছিস এবং তোর শরীর কাঁপছে। আমরা তখনই বুঝতে পারি তোর সাথে খারাপ কিছু ঘটছে। আর সাথে সাথে ফজর আজান দিয়ে দেয় এবং তুই দেখি যে মাটিতে লুটিয়ে পড়েছিস। তারপর এলাকাবাসী মিলে সেখান থেকে তোকে তোর বাড়িতে দিয়ে আসি। তখন আমি বলি, আচ্ছা সেজান আর রুকন ওদের কি অবস্থা? তখন মনির বলে, সেজানও মোটামুটি ভালো আছে। আর রুকনের কথা বলে সে আটকে পড়ে। তখন আমি বলি, কে রুকনের কি হয়েছে? রুকন তো কেন অবস্থায় ছিল? রুকন কোথায়? তোকে সেই শ্মশান থেকে আনার পর পাশে সেজানকেও পেয়ে যাই। তারপর আমরা রুকনকে খুঁজতে থাকি। রুকনকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম গিয়ে দেখি রুকন সেখানে নেই। তারপর আমরা বিলে মানে আশেপাশে খুঁজতে খুঁজতে বিলের একটি জায়গায় রুকনের অর্ধেক খাওয়া লাশ পাই। এই কথা শুনে তো আমি কি বলবো, আমার তখন নিজের প্রতি নিজের এত ঘৃণা হতে থাকে যে নিজেকে বাঁচানোর জন্য রুকনকে সেখানে যদি ফেলে না গিয়ে রুকনকে সাথে নিয়ে গেতাম আজ হয়তো রুকনের এই অবস্থা হতো না। তারপর সেজানের বাড়িতে যাই এবং সেজানকে সাথে নিয়ে রুকনকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে চলে যাই রুকনের কবরটাকে একটু দেখার জন্য। তারপর সেই কবরস্থানে গিয়ে দেখি নতুন একটি কবর, মানে সেই কবরটি ছিল আমার বন্ধু রুকনের কবর। সেই কবরে গিয়ে বললি যে, বন্ধু আমাকে মাফ করে দিস, নিজের জীবনকে বাঁচাতে গিয়ে তোকে মরতে হয়। তো এই ছিল আমার সেই হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা ভালো লাগে থাকে বা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ঘটনাটি সকলের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ পলাশ ভাই, এত সুন্দর কি বলবো হৃদয় বিদারক একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। তো চলুন কথা না বলে দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন মুবারক ভাই। তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। আমি মুবারক ইসলাম। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া। তো ছোটবেলা থেকেই আমার মাছ ধরার প্রতি ছিল অন্যরকম একটি নেশা। আর আমার এক কাকা ছিল, বয়স আমার মতোই, নাম ছিল চান মিয়া। তো আমি আর আমার সেই চান মিয়া কাকা প্রায় সময় মাছ ধরতে বিভিন্ন নদীতে, বিলে, খালে যেখানেই শুনতাম মাছ আছে সেখানেই ছুটে যেতাম। সেটা রাত বা দিন বা সকাল ভোর যে কোনো সময় হতে পারতো। তো আমাদের বাড়ির পাশে একটি খাল ছিল। তো যখন দূরে কোথাও না যেতাম এই খালেই মানে প্রতিদিন মাছ ধরতাম। এটা ছিল আমাদের আর কি প্রধান নেশা। আমরা মাছ ধরতাম রাত 12টার পরে, মানে মধ্যরাতে মাছ ধরতাম। তখন বড় মাছগুলো আর কি সে সময় পাওয়া যায়। তো সেই খালের পাশেই ছিল আমার সেই কাকা চান মিয়ার পুকুর। আর এই চান মিয়া কাকার ছিল ছোট একটি বোন। আমরা যখন মাছ ধরতাম তখন তার সেই ছোট বোন, মানে সেই খালের কাছে এই চান মিয়া কাকার বাড়ি হয়, তার ছোট বোন আমাদের জন্য খাবার দিয়ে যেত যেন আমরা মানে এতো মধ্যরাতে মাছ ধরতাম সকাল পর্যন্ত, তো একটু খিদা লাগতো, প্রায় সময় আমাদের এসে খাবার দিয়ে গেত। তো একদিন টিপটি বৃষ্টি পড়ছিল, 10টার মতো বাজে। তখন একটু আমি আগেই মানে সেই খালে চলে যাই মাছ ধরার জন্য। তো বড়শিগুলো 3-4টা বড়শি একসাথে লাগিয়ে আর জাল, মাছ ধরার জাল একটি জায়গায় মানে ফাদা পাতের মতো রেখে আমি সেই খালের পাশে মানে বসেছিলাম। তো বসে থাকতে হালকা একটু শব্দ শুনতে পাই সেই চান মিয়া কাকার পুকুরের ওইখানে। এবং তখন সেই শব্দে মানে এমন শব্দ হচ্ছিল যে নুপুর পায়ে দিয়ে যাচ্ছিল বা গয়না পরে যাচ্ছিল, যেমন শব্দ হয় তেমন। তো সেই পুকুরের দিকে তাকিয়ে দেখতে পাই যে লাল শাড়ি পরা, গয়না পরিহিত অবস্থায় কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবি হয়তো এই চান মিয়া কাকার ছোট বোন, সে একটু দুষ্টু স্বভাবের ছিল। ভাবলাম সে হয়তো মানে আমার যে মনে হয় তাকে হয়তো দেখতে এসেছে আর সে হয়তো রাগ করে এখানে এসে দাঁড়িয়ে আছে। তখন আমি বললি মনে মনে ভাবতে থাকি যে আবার এমনও হতে পারে কারোর সাথে পালিয়ে না যায় এভাবে, যেহেতু সেজে এসেছে, সারা শরীর গয়না পরিহিত, আবার কোনো না কোনো বিপদ হয়ে যায় আল্লাহ জানে। তো আমি তখন এগিয়ে বলি, তার নাম ছিল শাপলা। তাকে বলি, কিরে শাপলা, তুই এত রাতে এখানে কি করছস? তোর কি ভয় ডর নেই নাকি? সে কোনো কথা বলে না। তো আমি আবার তাকে ডাক দিয়ে বলি, কি হয়েছে, বাড়িতে কি রাগ করে এখানে চলে এসেছিস? তবুও কোনো কথা বলে না। তখন আমি একদম তার কাছে চলে যাই এবং কাছে গিয়ে তাকে ডাক দিই, যে শাপলা, কথা বলছি, কথা শুনছিস না? তখন সেই অবয়বটি যখন আমার দিকে তাকাই, তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সেই অবয়বটি যখন আমার দিকে তাকিয়েছে দেখি এটা শাপলা না, এটি হচ্ছে চোখ দুটো জল কলা, গালে কোনো গোস্ত নেই, গালের চোয়ালে কোনো মাংস নেই, এবং তার একটি জিহ্বা লিকলিকে একটি জিহ্বা বের হয়ে আসছে বুক পর্যন্ত। আর মাথার চুলগুলো একদম সাদা। নিস্তব্ধ শব্দে, মানে শব্দ ছাড়া খিলখিলিয়ে আমার দিকে এমন ভাবে হেসে দেয় যা দেখে আমার মানে পিলে চমকে যায় এবং সাথে সাথে সেটি মিলিয়ে যায়। আমি তো দেখে তো অনেক ভয় পেয়ে যাই।
এবং ভয় পাওয়ার পর আমরা যেখানে মাছ ধরতাম সেখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো বানিয়েছিলাম সেখানে বসে থাকার জন্য। তাড়াতাড়ি সেই ঘরের ভিতর চলে যাবো গিয়ে মনে মনে বলতে থাকি, আল্লাহ আজ আমি এটা কি দেখলাম, আমার জীবনে কোনোদিন তো আমি এরকম কিছু দেখি নাই। তখন আবার মনে মনে বললাম, আচ্ছা যা দেখেছি থাক, ভয় পাওয়া যাবে না, নয়তো এটা আবার আমার কাছে চলে আসবে। তখন আবার শব্দ শুনতে পাই। তো সেই কুঁড়ে ঘর থেকে সেই শব্দের দিকে তাকিয়ে দেখতে পাই সেই পুকুরের ওইখানে একটি হিজল গাছ ছিল। হিজল গাছের একটি ডাল ছিল কুঁড়ের দিকে বাঁকানো। সেই ডালের ভিতর এই অবয়বটি বসে আছে, পানিতে পা ধুলাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। তো ছোট সময় শুনেছিলাম আমাদের এলাকার যে মুরব্বীরা ছিল তারা বলেছিল, যখন এরকম কোনো কিছু ঘটবে বা দেখবি তখন ইচ্ছে মতো বাজে গালাজ করবি, তখন দেখবি সেটি চলে গেছে, ভুলেও ভয় পাবি না। তো আমার এই কথা মনে হওয়ার পর আমি তো সেটাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকি। গালিগালাজ করার এক পর্যায়ে সেটি আসলেই মিলিয়ে যায়। তখন তো মনে খুশি হই যে মুরব্বীরা যা বলে ভালোই বলে, যদি ভয় পেতাম তাহলে হয়তো আমাকে ওর ক্ষতি করতো, এখন আমাকে উল্টো ওর ভয় পেয়ে চলে গেছে। তো কিছুক্ষণ পর আমি যে জাল রেখেছিলাম, ফাঁদ পেতে জাল রেখেছিলাম, বসে রেখেছিলাম, তো 3টে জাল পেতে রেখেছিলাম। প্রথম জালের মধ্যে শব্দ শুরু হয়, মানে বড় একটি মাছ আটকেছে এরকম একটি শব্দ। মানে আমি তখন বুঝতে পারি যে আসলে আমার প্রথম জালে বড় একটি মাছ আটকেছে। তখন আমি তাড়াতাড়ি সেই প্রথম জালের ওইখানে যাই, নামি, কোমর পানি ছিল। তো সেখানে নেমে প্রথম জালটি গিয়ে তুলি, দেখি নেই, কোনো মাছই নেই। তখন বলি হয়তো মাছটি হয়তো ফসে গেছে কোনোভাবে। ওর দ্বিতীয় যে জালটি ফাঁকা মানে পেতে রেখেছিলাম সেই জালে আবার শব্দ শুরু হয়। তখন আমি বুঝি যে আসলে এই জাল থেকে হয়তো ওই জালে বেরিয়ে গিয়ে মাছটা আটকে গেছে, আসলে মাছটি অনেক বড় বিধায় এরকম হচ্ছে। তখন দ্বিতীয় জালও গিয়ে তুলি, না দ্বিতীয় জালেও মাছ নেই। তৃতীয় নাম্বার জালটি আছে সেই জালেও দেখি গিয়ে এরকম হচ্ছে। তখন আমার মনে প্রশ্ন জাগে, আসলে কি এটি কোনো মাছ? আমি যেভাবে জাল পেতে রেখেছি এভাবে তো বের হওয়ার কথা না, বের হওয়ার কথা হলো দুইটি জাল থেকে এরকম ভাবে বের হলো, আবার তৃতীয় নাম্বার জালে গিয়ে এরকম শব্দ হচ্ছে, আসলে হয়তো আমার কোনো খারাপ করার উদ্দেশ্যে এরকম হচ্ছে। তো এইটা ভেবে যেখানে আমি মানে সেই খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করব, সাথে সাথে আমার পা কিছু টেনে ধরে, এবং যেহেতু জাল তুলছিলাম পাশে খুঁটি ছিল, সাথে সাথে আমি সেই বাঁশের খুঁটি ধরে ফেলি। কিন্তু আমি যত জোরে বাঁশের খুঁটি ধরেছি তত জোরে আমার পা নিচ থেকে মানে সেই পানির নিচ থেকে টানতে শুরু করে। পানি বেশি না হলেও পানির ভিতরে যদি একবার আমাকে নিয়ে যায় তাহলে আমি আর বেঁচে ফিরতে পারবো না, এটা আমি মনে মনে বুঝে গিয়েছিলাম। তাই শক্ত করে সেই বাঁশের খুঁটিটি ধরে রেখেছিলাম এবং বারবার আমাকে পানির নিচে টেনে নেওয়ার জন্য প্রচুর মানে চেষ্টা করছিল, এমনভাবে পা টেনে রাখছে। আল্লাহর মহিমায় হঠাৎ করে সেই চানমিয়া কাকা আমাকে মানে সে ডাক দেয় যে, কিরে বক্কর, তুই কি এসেছিস? আর পানিতে কি করছিস? বড় মাছ পেয়েছিস নাকি? তখন আমি চানমিয়া কাকাকে তাড়াতাড়ি বলি যে, কাকা তুমি তাড়াতাড়ি এদিকে আসো, কথা না বলে। তো চানমিয়া কাকা তাড়াতাড়ি আমার এদিকে আসে এবং এসে দেখে যে আমার মানে এমন অবস্থা, হয়তো কিছুর সাথে আমি আটকে গেছি, নিচ থেকে আমাকে টানা হচ্ছে। তখন চানমিয়া কাকা আমাকে টেনে তুলে তখন বুঝতে পাই যে নিচ থেকে কিছু আমাকে টানছে। তখন ছোড়াকেরা পরে যখন আমাকে টান দেয় তখন আমাকে নিচ থেকে ছেড়ে দেওয়া হয় এবং আমি উপরে চলে আসি। তখন চানমিয়া কাকাকে আমি সমস্ত ঘটনা খুলে বলি। তখন চানমিয়া কাকা বলে যে, তুই তাকে কি গালি দিয়েছিলিস? তখন আমি সেই গালিগুলোর কথা বলি। তখন চানমিয়া কাকা বলে, আসলে আরো বড় খারাপ গালি দেওয়ার দরকার ছিল, এই আর কি একটা কুসংস্কার সকলে বিশ্বাস করতাম। তবে সেদিন যদি সেই চানমিয়া কাকা না আসতো হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটতো। তো ঘটনাটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ঘটনাটি লিসনারদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বাস্তব ঘটনা আমাদের সাথে ধন্যবাদ বক্কর ভাই, আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আসলে যদি সেদিন চানমিয়া কাকা আপনার কাছে না আসতো হয়তো আপনার সাথে বড় একটি কিছু বা দুর্ঘটনা ঘটে যেত। আজকের মতো বিদায়, আবার দেখা হবে কোনো এক সময়। ভয়ের রাজ্যের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।